বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 17ই জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আজকে আমরা ফৌজদারি কার্যবিধির যে ক্লাস শুরু করতে যাচ্ছি, সেখানে আজকে আমরা আলোচনা করব 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে কি আছে আমরা একটু দেখিয়ে আসেন যে এখানে যেটা আছে যে জামিন অর্থ কি। দেখেন, জামিন অর্থ কি। গ্রেফতার হওয়ার পূর্বে জামিনের কোনো বিধান আছে কিনা, গ্রেফতার হওয়ার পূর্বে জামিনের কোনো বিধান আছে কিনা, যদি থাকে তবে কোন কোন আদালত এরূপ জামিন মঞ্জুর করতে পারে, আর কোন কোন অবস্থায় বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। তো সবার আগে আমাদের জানা দরকার জামিন অর্থ আসলে কি। দেখেন, জামিন হলো আহ যখন কোনো ব্যক্তিকে আইনগত পন্থায় তাকে আটক করে, মানে পুলিশ তারে গ্রেফতার করছে, তখন তাকে আইনগত প্রক্রিয়ায় মুক্ত করার প্রক্রিয়াকেই বলে জামিন। অর্থাৎ আমরা জানি বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন জনে গ্রেফতার করে থানায় নিয়ে যায়, পরে কোর্টে যায় চালান দেয়। এখন তাকে আমরা গিয়ে যদি মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই কি নিতে হবে, জামিন নিতে হবে। এখন এই জামিন নিতে জামিনটা হবে। কখনো কখনো থানা থেকে নেওয়া যায়, কখনো কখনো কোর্ট থেকে নেওয়া যায়। জামিনে দুইটা জিনিস থাকে। জামিনের যে একটা হলো বেল বন্ড, মানে মুসলেকার যে পরিমাণ, বেল বন্ড একটা নির্দিষ্ট জামানত। বন্ডের বলা যায় একটা নির্দিষ্ট কি জামানত বলা থাকে, তাকে 5,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো। মানে যদি সে পরের তারিখে হাজির হতে ব্যর্থ হয় বা জামিনের যে শর্ত সেটা যদি ভঙ্গ করে, তাহলে সে আদালতকে কত টাকা দিতে বাধ্য থাকবে, 5,000 টাকা দিতে বাধ্য থাকবে। তাহলে একটা বন্ড থাকে, আর বন্ড বা মুসলেকা। আর একটা থাকে জামিনদার। কখনো কখনো যখন কাউকে জামিন দেওয়া হয়, কখনো কখনো জামিন দেয় কোনো গণ্যমান্য ব্যক্তির জামিনদারের জিম্মায়, কখনো কখনো জিম্মাই ছাড়া। অর্থাৎ একজন ব্যক্তিরে গ্রেফতার করছে। আচ্ছা, একটু দাঁড়াইতে বলেন। যে কথা বলতেছিলাম যে জামিনে দুইটা জিনিস থাকে, একটা হলো জামিন নামার, একটা হলো জামিনদার। জামিন নামারে বন্ড বলে বা সিকিউরিটি বা মুসলেকাও বলা যায়। আর জামিনদার বেল বন্ড যেটা দেয় সেটা হলো যে ওখানে জামিন নামায় একটা থাকে, সেটা হলো যে বলে যে এত টাকার বন্ডে জামিন দেওয়া হলো, তাহলে যদি জামিনের শর্ত কেউ ভঙ্গ করে তাহলে এত টাকা সে দিবে। এটা হলো বন্ড বা মুসলেকা। আর জামিনদার, কোর্টে যখন যাবেন দেখবেন যে ম্যাজিস্ট্রেট মহোদয় বা বিচারক মহোদয় বলে, যখন জামিন দেয় উনি লিখে দেয়, পেশকার সাহেব বলে যে এত টাকার বন্ডে জামিন দেওয়া হলো, এবং একজন গণ্যমান্য জামিনদারের জিম্মায়। গণ্যমান্য জামিনদার মানে এটা হতে পারে তিনি গণ্যমান্য ব্যক্তি একজন, ওখানে জামিন নামায় নাম উল্লেখ করতে হবে যে ভবিষ্যতে যদি সে জামিনের শর্ত ভঙ্গ করে, তাহলে ওই গণ্যমান্য ব্যক্তি ওই বেল বন্ডে টাকা দিতে বাধ্য থাকবে। তো এই হলো জামিন। তাহলে আমরা জামিনের শর্ত, মানে জামিনের সংজ্ঞা যদি একটু পড়ি আসেন। আচ্ছা দেখেন, ফৌজদারি কার্যবিধিতে জামিনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। আন্ডারলাইন করেন, ফৌজদারিতে জামিনের কোনো সংজ্ঞা অ্যাকচুয়ালি দেওয়া হয়নি। সাধারণত গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে, এই যে দেখেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সাময়িক মুক্তি প্রদানকে জামিন বলে। গ্রেফতার কোনো ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সাময়িক মুক্তি প্রদানকে জামিন বলে। জামিনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে, এই যে দেখেন, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের কাছে সমর্পণ করা হয়। ফৌজদারি কার্যবিধি 1898 496 থেকে 502 ধারা পর্যন্ত জামিন সংক্রান্ত বিধানাবলী আলোচনা করা হয়েছে। তো 496 থেকে 502 ধারা পর্যন্ত জামিন সংক্রান্ত বিধানাবলী আলোচনা করা হলেও আর একটা জিনিস আছে, সেটা হলো যে দ্বিতীয় তফসিলের 5ম কলাম, যেখানে বলা হয়েছে যে কোন কোন অপরাধ জামিন যোগ্য আর কোন কোন অপরাধ জামিন অযোগ্য। এখন শুনেন, সেটা হলো যে ফৌজদারি কার্যবিধিতে একটু তো বললাম যে দ্বিতীয় তফসিলের কত কলামে আছে, 5ম কলাম আছে, যে কোন কোন অপরাধ জামিন যোগ্য আর কোন কোন অপরাধ জামিন অযোগ্য। এখন 496 ধারায় বলেছে জামিন যোগ্য অপরাধে জামিন। 496 ধারায় কি বলছে, জামিন যোগ্য অপরাধে
জামিন। হবে। 497-তে বলছে জামিন অযোগ্য অপরাধে জামিন, আর 498-তে মোট 3টা বিষয় বলছে, আমরা বিস্তারিত আলোচনা করব পরে। তা আমরা প্রথমে আসি, দেখেন যে অপরাধের সাথে জামিনের সম্পর্ক কি। জামিনের সংজ্ঞা ও এর উদ্দেশ্য পাঠ করলে জামিন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়, তবে তার মানে এই নয় যে জামিন আবেদন করা মাত্র অভিযুক্ত জামিন পেয়ে যাবে। বুঝছেন, বিষয়টা এমন না যে জামিন চাওয়ার সাথে সাথে আপনি জামিন পেয়ে যাবেন। অভিযুক্তের বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ করা হয় সে সমস্ত অপরাধের মাত্রা অনুযায়ী জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যান নির্ভর করে। মানে কোন ধরনের অপরাধ সে করছে, অপরাধটা কি গুরুতর প্রকৃতির নাকি কম গুরুতর প্রকৃতির, এটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি জামিন দিবে কি দিবে। আর আমার ভালো লাগে না তোমাকে লেগুমেগু দেখ। এটার উপর আসলে নির্ভর করে যে জামিন দিবে নাকি জামিন দিবে না। জামিনের জন্য দণ্ডবিধির অপরাধ সমূহকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি দেখেন, জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধে আপনি জামিন চাওয়ার সাথে সাথেই দিয়ে দিবেন, দিতেই বাধ্য। জামিন অযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ দিবে কি দিবে না এটা কার উপর নির্ভর করে, বিচারকের উপরে নির্ভর করে, আদালতের উপর নির্ভর করে, দিতেও পারে নাও পারে। ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করবেন। দ্বিতীয় তফসিলের 5ম কলামে যেসব অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে তা জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ বাদ বাকি সবই হলো কি জামিন অযোগ্য অপরাধ। এখন একটা বিষয় আছে, গ্রেফতার পূর্ব জামিন, আগাম জামিন বা এন্টিসিপেটরি বেল। মোট মোট এর 3টা নাম দেখেন, একটা হলো গ্রেফতার পূর্ব জামিন, আর একটা কি আগাম জামিন অথবা এন্টিসিপেটরি বেল। সাধারণত এতক্ষণ ধরে আমরা যা পড়ছি 496 497-তে তাকে কিন্তু গ্রেফতার অলরেডি করা হয়েছে, বুঝছেন। গ্রেফতার করার পরে তো জামিন চাই, কিন্তু নতুন একটা জামিন আছে, সেটা হলো গ্রেফতার পূর্ব জামিন, অর্থাৎ কাউকে এখনো গ্রেফতার করে নাই, কিন্তু গ্রেফতার করতে যাতে কি না পারে সেই জন্য আগে ভাগে যে জামিন চাওয়া হয় সেটাকে বলে গ্রেফতার পূর্ব জামিন বা আগাম জামিন, বা ইংরেজিতে বলে এন্টিসিপেটরি বেল। ফৌজদারি কার্যবিধি 1898-এর 496, 497 ও 498 একত্রে পড়লে 2 ধরনের জামিন সম্পর্কে ধারণা লাভ করা যায়। মানে 496, 97 এক ধরনের, আর 498 আর এক ধরনের। সাধারণ জামিন 496 আর কত 497 ধারার অধীন জামিন, আর গ্রেফতার পূর্ব জামিন সম্পর্কে আলোচনা করছে কততে 498 অধীন জামিন। 498 ধারার অধীন গ্রেফতার পূর্বে যে জামিন দেওয়া হয় তা গ্রেফতার পূর্ব বা আগাম জামিন নামে হিসেবে পরিচিত। ফৌজদারি কার্যবিধি 498 ধারার অধীন আগাম জামিনের আবেদন করা হয়, তবে এ ধারায় কি কি কারণে এবং কোন কোন অবস্থায় জামিন মঞ্জুর করা যাবে সেই সম্পর্কে কিছু বলা হয়নি। তবে মজার বিষয় হলো এই 498 ধারায় আগাম জামিন শব্দটাও উল্লেখ নাই, এবং কি কারণে মঞ্জুর করবে সে বিষয়েও কি উল্লেখ নাই। হাইকোর্ট আপিল বিভাগের বিভিন্ন মামলায় রায় থেকে কিছু ক্ষেত্র পাওয়া যায়, তবে হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগের যে মামলা, এই মামলার থেকে বোঝা যায় যে কোন কোন ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করতে পারে। আচ্ছা, একটু ইতিহাস বলি। ইতিহাসটা হলো এরশাদ সাহেবের আমলে, উম যতদূর মনে পড়ে 1982-83 সালে এই সময়ের দিকে ফৌজদারি কার্যবিধিতে একটা আলাদা ধারা ছিল, 497A, 497 ক বা 497A। তো সেখানে ওই আগাম জামিনের আবেদন 497 ক ধারাই করা হতো, কারণ ওই জায়গায় সরাসরি আগাম জামিন কথাটা লেখা ছিল। কিন্তু কিছুদিন পরে ওই ধারা আবার বাতিল করা হয়, মানে যোগ করছে হঠাৎ করে, বাতিল করছে ও হঠাৎ করে। তো বর্তমানে আর 498 ধারায় আগাম জামিন শব্দটা নাই, বাট আগাম জামিন প্রকৃতপক্ষে 498 ধারায় মঞ্জুর করা হয়। তবে আগাম জামিন কোন কোন ক্ষেত্রে মঞ্জুর করা যাবে, কোন কোন ক্ষেত্রে যাবে না, আগাম জামিনের মেয়াদ কি হবে, এগুলা কিন্তু প্রকৃতপক্ষে ফৌজদারি কার্যবিধিতে নেই। এগুলা আছে কোথায়, উচ্চ আদালতের নজিরে। তো আমরা যদি দেখি যে যেসব ক্ষেত্রে এরূপ জামিন প্রদান করা যায়, রাষ্ট্র বনাম আব্দুল ওহাব শাহ চৌধুরী মামলা অনুযায়ী আগাম জামিন একটি অনন্য সাধারণ প্রতিকার, জামিনের সাধারণ আইনের ব্যতিক্রম। এ ধরনের জামিন কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে মঞ্জুর করা যেতে পারে।
এ জামিনের প্রধান শর্ত হলো কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করেন হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্যে আটকের চেষ্টা চলছে এরূপ যদি আদালতকে সন্তুষ্ট করাতে পারে তখন আদালত আগাম জামিনের আদেশ মঞ্জুর করতে পারে। তাহলে আগাম জামিনের প্রধান উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি যাতে কোনো ব্যক্তিকে যাতে হয়রানি না করা হয়, আর যাকে রাজনৈতিক উদ্দেশ্যে আটকের চেষ্টা চলছে এরকম কোন ব্যক্তিকে তাকে আইনগত হেফাজতে হয়তো মুক্ত দেওয়া, মানে ওই যে শুধু শুধু তাকে বেআইনি ভাবে করতেছে, গ্রেফতার করতেছে, তো তাকে যাতে গ্রেফতার করা না হয়। এই কথাগুলো বলছে কোন মামলায়? রাষ্ট্র বনাম আব্দুল হক শাহ চৌধুরী মামলা বলছে। এখন আমরা চলে আসি যে আগাম জামিন কোন কোন আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে, কোন কোন আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে। আচ্ছা, আমরা মনে রাখবো যে 498 ধারা মানে হলো দুইটা আদালত, হাইকোর্ট বিভাগ আর দায়রা আদালত। 496, 97 শুনেন, 496, 97 এটা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত প্রযোজ্য। 496, 97 ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত প্রযোজ্য, কিন্তু 498 এটা প্রযোজ্য কার কার ক্ষেত্রে? শুধু দায়রা আদালত। দায়রা আদালত যদিও বলছে দায়রা জজ আর হাইকোর্ট বিভাগ। 498 ধারার অধীন দুইটি আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা হলো দায়রা আদালত। এরূপ জামিনের ক্ষেত্রে এই দুই আদালতের একই ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পলাতক থাকা অবস্থায় এরূপ জামিনের জন্য আবেদন করতে পারবে না। সো বলতেছে যদি কোনো আসামি অলরেডি পলাতক আছে, তার এখনো গ্রেফতার করা হয় নাই, বাট তার উপরে সে পলাতক আসামি, সেই ক্ষেত্রে কিন্তু আগাম জামিন চাওয়া যাবে না। এখন আমরা চলে আসি আগাম জামিনের সময়সীমা। আগাম জামিনের সময়সীমা নিয়ে কোডে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। কোড বুঝেন? কোড মানে কি? ফৌজদারি কার্যবিধি। কোডে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, যেহেতু উপযুক্ত ক্ষেত্র ব্যতীত এরূপ জামিন মঞ্জুর করা যায় না, সুতরাং তা দীর্ঘ সময়ের জন্য না হয়ে খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। এই যে দেখেন, আগাম জামিন হয়ে থাকে কিসের জন্য? খুব অল্প সময়ের জন্য। যেমন রাষ্ট্র বনাম প্রফেসর মোর্শেদ হাসান খান মামলায় বলা হয়, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট 8 সপ্তাহের বেশি আগাম জামিন দিতে পারবে না। ওই মামলায় বলছে যে হাইকোর্ট আগাম জামিন দিতে পারে সর্বসাকুল্যে কত? 8 সপ্তাহ। 8 সপ্তাহের বেশি কিন্তু দিতে পারবে না। উপযুক্ত ক্ষেত্র ব্যতীত এরূপ জামিন মঞ্জুর করা যায় না। উপযুক্ত ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর হলে তা দীর্ঘ সময়ের জন্য না হয়ে খুব অল্প সময়ের জন্য হতে হবে। এখন আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তর, এটা একটু পড়ি দেখেন। অভিযুক্ত আবেদনকারীর বিরুদ্ধে জামিনের অপব্যবহারের কোনো অভিযোগ না পেলে আদালত ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 561 ক ধারা প্রয়োগের মাধ্যমে আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তর করতে পারে। যদি কখনো পরীক্ষায় আসতেই পারে, যেহেতু আপনাদের একটা এবার প্রশ্ন আসছে যে একই বিষয় নিয়ে একাধিক এফআইআর হইলে তাহলে কোনটা এফআইআর হিসেবে গণ্য হবে আর কোনটা 161। সো এই ধরনেরও আসতে পারে যে আগাম জামিন কখন সাধারণ জামিনে রূপান্তরিত হবে। আগাম জামিন কখন সাধারণ জামিনে কি হবে বলেন? রূপান্তরিত হবে। 561 ক ধারা প্রয়োগের মাধ্যমে আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তরিত হতে পারে। এখন এরপরে চলে আসি যে পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন দেওয়া যাবে কিনা। তো তার আগে আমি একটু বিথিকার কাছে জিজ্ঞেস করি, বিথিকা, পুলিশ রিপোর্ট কাকে বলে? পুলিশ রিপোর্ট মানে প্রথমে থানায় মামলা দেবে, আমরা সেই জামিন যোগ্য। হুম। পুলিশ রিপোর্ট হলো কোন মামলার তদন্ত শেষে, জিআর বা নন জিআর মামলায় তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করে এবং ওই পুলিশ রিপোর্টের মাধ্যমে জানা যায় যে আসামিরা অপরাধ করেছে কি করেন। তো এখানে বলতেছে যে
পুলিশ রিপোর্ট দাখিল করার পর আগাম জামিন মঞ্জুর করার কোনো সুযোগ নাই। মানে তদন্ত যখন হয়ে গেছে, জানা গেছে যে অমুক অপরাধ করছে, অমুক করে নাই, এই ক্ষেত্রে আর আগাম জামিন চাওয়ার কি নাই, সুযোগ নাই। বিভিন্ন মামলায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে উঠে এসেছে। যেমন আলী হায়দার চৌধুরী বনাম রাষ্ট্র মামলা অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর আগাম জামিনের কোনো সুযোগ নেই। চার্জশিট দাখিলের পর আগাম জামিন চাওয়া ও শুনানি করা যায় না, তবে এর ব্যতিক্রম আছে। চার্জশিট অন টাইপ অফ পুলিশ রিপোর্ট। চার্জশিট মানে কি? চার্জশিট মানে হলো পুলিশ রিপোর্টে সুপারিশ করছে যে অমুক 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 অপরাধ করছে, তাদের বিচার করা হোক। সো হ্যাঁ, হ্যাঁ, তাহলে পুলিশ চার্জশিট দাখিলের পর আগাম জামিন চাওয়াও কি করা যাবে না, শুনানি করা যাবে না। এখন আমরা চলে আসি আগাম জামিনের নীতি। আসলে কোন কোন পরিস্থিতিতে আগাম জামিন মঞ্জুর করা হয় বা যেতে পারে, বা মঞ্জুরের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। আমি আবারও বলি যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিন কখন মঞ্জুর করবে, কতদিন সময়, এই সম্পর্কে কোনো বিস্তারিত বিধিবিধান নাই। আগে ছিল, ওই যে বলছিলাম 497A, কিন্তু এটা এখন বাতিল করছে। তো এখন এইগুলো আমরা তাহলে জানবো কোথা থেকে? এগুলো আমরা জানবো বিভিন্ন মামলার নজিরে উচ্চ আদালত ডিরেকশন দিয়ে দিছে, নির্দেশনা দিয়ে দিছে। সো প্রথমে আমরা চলে আসি আগাম জামিন মঞ্জুরের নীতি। আগাম জামিন বিষয়ে নতুন নীতিমালা তৈরি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগের নীতিমালা এই নিয়ে হাইকোর্টের প্রতি 7 দফার নির্দেশ থাকলেও তা বাড়িয়ে 16 দফা করা হয়েছে। তো 7 দফা 16 দফার ভিতরে আমরা যাব না, আমরা লিখবো যে আগাম জামিন সম্পর্কে উচ্চ আদালতের নীতিমালা সমূহ নিম্নে আলোচনা করা হলো। বুঝছেন? রাষ্ট্র বনাম প্রফেসর মোর্শেদ হাসান খান মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আগাম জামিনের ক্ষেত্রে 16টি নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে। 16টি। প্রথম দেখেন, এফআইআর কে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা। এফআইআর কাকে বলে বিশ্বজিৎ সাহেব? এজাহার যখন থানায় করে তখন সেটা হয়ে যায় এফআইআর। সো এফআইআর কে আমলযোগ্য অপরাধ মানে আগাম জামিনের ক্ষেত্রে আগে দেখবে যে এফআইআর এ কি আছে, তারপরে অভিযোগ কতটুকু গুরুতর এবং এতে অভিযুক্তের ভূমিকা বোঝা, এবং এটাকে কত বড় মামলা, হত্যা মামলা নাকি কি মামলা, এবং অভিযুক্তের ভূমিকা কি এটা দেখা। অভিযুক্তের পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা। যদি মনে হয় যে সে না, জামিন পাওয়ার পরেই সে চলে যাবে, তাহলে কিন্তু জামিন দিবে না। এরূপ জামিন মঞ্জুর করার পূর্বে অভিযুক্তের চরিত্র আচরণ দেখা, তার চরিত্র এবং আচরণ কেমন। গ্রেফতার হওয়া ব্যক্তি অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা তা দেখতে হবে। কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগাম জামিন অনন্য সাধারণ সুবিধা যা কেবল ব্যতিক্রমী ক্ষেত্রে মঞ্জুর করা উচিত। 8 নাম্বার, কোন সাক্ষীকে আন্ডারলাইন করবেন, কোন সাক্ষীকে যাতে ভয়ভীতি দেখাতে না পারে আগাম জামিনের ক্ষেত্রে এমন শর্ত জুড়ে দিতে হবে। আগাম জামিনের ক্ষেত্রে জামিন পাওয়ার পরে যে কোনো সাক্ষীরে যাই একেবারে ভয়ভীতি দেখাবে, এরকম যেন না হয়। জামিন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। হত্যা, ধর্ষণ, ডাকাতি সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেউ আগাম জামিন পাবে। কি কি দেখেন, হত্যা, ধর্ষণ আর ডাকাতির ক্ষেত্রে কি সুনির্দিষ্ট অভিযোগ থাকে। এখন যদি বলেন স্যার সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ মানে এজাহারি বলা আছে যে অমুক অমুকরে হত্যা করছে, তাহলে এটা সুনির্দিষ্ট। কিন্তু অমুক অমুকরে হত্যা করছে, ওর ভিতরে আসামি হিসেবে তার সাসপেক্ট করতে, সন্দেহ করতেছে, কিন্তু সে আসলে বাস্তবে ঘটনার বিবরণ থেকে তার নামে কিছু নাই, এটা সুনির্দিষ্ট না। না না, সত্য না, সত্য না। ধরেন আপনার বাড়ি কেউ আগুন ধরাইছে, এখন যাই আপনি মামলা করছেন যে আরিফ, তারপরে বিকাশ, আসমা, বিশ্বজিৎ সহ আরো 50 জন আগুন ধরাইছে, তাহলে এই জায়গায় সুনির্দিষ্ট অভিযোগ কয়জনের বিরুদ্ধে? 4 জন। এদের নাম আপনি বলে দিলেন, কিন্তু বাকি 50 জনের নাম আপনি বলতে পারেন না। তারা যে কি করতে, তারা কি কেরাসিন আনছে নাকি ডিজেল আনছে, এরকম কোনো বিস্তারিত বিবরণও নাই। এখন এরকম একজন আশঙ্কা করতেছে যে বিথিকার মামলায় তো আমারে ওই বাকি 50 জনের মধ্যে আমারে গ্রেফতার করার আশঙ্কা সে প্রকাশ করতেছে যে আমার গ্রেফতার করতে পারে, তখন সে হাইকোর্ট বা আদালতের কাছে গিয়ে বলতেছে যে না, অমুক জায়গায় এফআইআর হয়েছে, বিথিকা বিশেষ দায়ের করছে, আমি আশঙ্কা করতেছি আমারে হয়রানি করার জন্য গ্রেফতার করতে পারে, এবং দেখতে মর্জি হয় যে আমার নামে কিন্তু কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। মানে এফআইআর আগে পরে কি আবার এফআইআর এ কোনো নাম নাই, এফআইআর এ যে বাকি 50 জন লিখছে, ওই 50 জনের মধ্যে আমি আশঙ্কা করতেছি আমারে গ্রেফতার করতে পারে।
ফৌজদারি কার্যবিধি ধারা 497 ক বাতিল করা হয়েছে। একটু আগে বলছিলাম না যে আগে আগাম জামিনের একটা ধারা ছিল, কত ধারা? 497 ক। অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া যাবে না, কারণ এটি তদন্তে ব্যাঘাত ঘটায়। মানে ইচ্ছা করলেই বলে দিলাম যে অনির্দিষ্টকালের জন্য এটা করা যাবে না। আগাম জামিনের ক্ষেত্রে তদন্তের বিষয়টি খেয়াল রাখতে হবে, আর আগাম জামিন মঞ্জুর করার মাধ্যমে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করতে হবে। তদন্ত কর্মকর্তারা ইংরেজিতে কি বলে? হুম 8 নম্বর, 15 নম্বর, সরি। 8 সপ্তাহের বেশি কোন অবস্থাতে আগাম জামিন নয়। আর রাষ্ট্র বা অভিযোগকারী আবেদন করলে জামিন মঞ্জুরকারী আদালত জামিন বাতিল করতে পারবে। তাহলে আগাম জামিন কত দিনে বেশি হবে না? 8 সপ্তাহ। আর রাষ্ট্র বা অভিযোগকারী যদি আবেদন করে, তাহলে যে আদালত আগাম জামিন দিছে সেই আদালত আবার আগাম জামিন কি করতে পারে? বাতিল করতে পারে। তাহলে বিথিকা, আগাম জামিন কে দেয়, কখন দেয় একটু বলেন তো? হুম আশঙ্কা আছে। হুম হুম। কোন আদালতে কত দাঁড়ায়? আচ্ছা, আমরা চলে আসি জামিন অযোগ্য অপরাধে জামিন। প্রশ্নে আছে যে জামিন অযোগ্য অপরাধে কখন জামিন দিতে পারে, বুঝছেন? ফৌজদারি কার্যবিধি 497 ধারা অনুযায়ী জামিন অযোগ্য অপরাধে আটক ব্যক্তিকে আদালত জামিনে মুক্তি দিতে পারে, মেবি রিলিজড অন বেল। মেবি রিলিজড অন বেল মানে কি, দিতেও পারে নাও পারে। এই ধারায় মে শব্দটি ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ধারার অধীন জামিন দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক নয়, বরং স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক বা ডিসক্রিশনারি ক্ষমতা। আদালত জামিন মঞ্জুর করতে পারে আবার নাও পারে, তবে জামিন অযোগ্য অপরাধটি, যদি আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হয় এবং এই বিষয়ে আদালতের নিকট যুক্তিসঙ্গত মনে হলে তখন জামিন না দেওয়া আদালতের জন্য আদেশ সূচক। একটু বুঝেন। প্রথমে বললো যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতেও পারে নাও পারে। পরে আবার বলতেছে যে জামিন অযোগ্য অপরাধটা যদি মৃত্যুদণ্ডযোগ্য যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য হয়, তাহলে জামিন দিবে না, এটাই ওনার জন্য বাধ্যতামূলক। আগে কাহিনী শুনেন। হ্যাঁ, মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ডের সাথে দিবে না, এটাই বাধ্যতামূলক। তার মানে মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া অন্যগুলো ইচ্ছা করলে দিতেও পারে নাও পারে, নাকি? এখন প্রশ্ন হলো যে তাহলে কি জামিন অযোগ্য অপরাধে কোনোদিনই জামিন পাবে না? হ্যাঁ পাবে। এটা এই যে আসতেছি দেখেন, কারণ 497 ধারে মেবি রিলিজড অন বেল ব্যবহার করা হয়েছে। এখানে মে শব্দ ব্যবহার করায় এরূপ অপরাধে জড়িত থাকার বিশ্বাসযোগ্য কারণ থাকলে আদালত জামিন মঞ্জুর করবে না। এরূপ জামিন মঞ্জুর না করা আদালতের জন্য আদেশ সূচক। তো এখন জামিন অযোগ্য অপরাধে জামিনের সুবিধাপ্রাপ্ত ব্যক্তি কিন্তু মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি বা আরো অনেক বড় অপরাধ যেগুলো শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে তারা কখন জামিন পেতে পারে? ফৌজদারি কার্যবিধি 497 ধারা অনুযায়ী জামিন অযোগ্য যে কোনো অপরাধের ক্ষেত্রে নিম্নলিখিত অভিযুক্ত ব্যক্তিগণকে আদালত জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারেন। 1 নম্বর, অভিযুক্তের বয়স যদি 16 বছরের কি হয়, নিচে হয়। অভিযুক্ত যদি স্ত্রীলোক হয়। আর হ্যাঁ বলেন, হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, তাহলে যদি তার বয়স 16 বছরের কম হয়, যদি ওই অভিযুক্ত ব্যক্তি যদি স্ত্রীলোক হয়, স্ত্রীলোক মানে মানে মহিলা, নারী আর কি, আর অভিযুক্ত অসুস্থ বা অক্ষম লোক হলে, এই তিনটা ক্ষেত্রে 497 ধারার সুবিধা পাওয়া যাবে। তবে তার মানে এই না যে ওনার স্ত্রীলোক অক্ষম ব্যক্তি আপনার জামিন দিতেই হবে, এটা বলা যাবে না। দেবে কি দেবে না কি ক্ষমতা?
বিবেচনামূলক ক্ষমতা। তো দেখেন, উপরিল্লিখিত ব্যক্তিগণ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পেতে পারেন, এটি তাদের জন্য বিশেষ সুবিধা, কিন্তু অধিকার বলে জামিন চাইতে পারেন না। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জামিনে অযোগ্য অপরাধে অভিযুক্ত কিন্তু বিচার চলাকালে দেখা গেল যে সে এরকম অপরাধে দোষী হবে না, তখন তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। বুঝছেন? এছাড়া ফৌজদারি কার্যবিধির এই যে দেখেন 167(5) ধারায় 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে, 339(গ) ধারায় 180 বা 360 দিনের মধ্যে বিচার শেষ না হলে, আর 466 ধারায় অভিযুক্ত ব্যক্তি লুনাটিক হলে জামিন অযোগ্য অপরাধেও আদালত জামিন মঞ্জুর করতে পারে। মানে একটু বলে দিলাম যে 497 ধারায় যে আছে বিষয়টা তা না। 167(5)-এ ওই যে পুলিশ 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে জামিন দিতে পারে। তারপরে 339(গ)-তে ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষ করবে 180 দিন, দায়রা আদালত শেষ করবে 360 দিন, এর মধ্যেও যদি শেষ করতে না পারে জামিন দিতে পারে। আর 466 ধারাও সামনে গিয়ে আমরা পড়বো, যে যদি কোনো ব্যক্তি লুনাটিক মানে হচ্ছে পাগল, মানসিক ভারসাম্যহীন হয়, তাহলে তাকেও জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন মঞ্জুর করতে পারে। স্যার 400 401-এর কথাটাও কি আমরা দেখবো? 408 হ্যাঁ, 400 401 হ্যাঁ আনলে আনবেন, বাট আচ্ছা, এখন একটা বিষয় এখানে দেখা দরকার, সেটা হলো 496 ধারা আমাদের এখানে নাই। 496 ধারায় আসলে কি আছে? 496 ধারায় আছে যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি জামিন চাওয়া হয় আদালত এটা দিতে বাধ্য। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 400 কত ধারায় দেওয়া হয়? 96 ধারা। যদি বলা হয় যে 496 ধারা জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে আদালত বাধ্য, এটা মনে রাখতে হবে। ওই জায়গায় শ্যাল বি রিলিজড অন বেল, শ্যাল শব্দটা ব্যবহার করছে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি পড়লাম, প্রশ্নটা একটু মিলাই আসেন। প্রশ্নটা হলো, জামিন অর্থ কি? পাইছি। গ্রেফতার হওয়ার পূর্বে জামিনের কোনো বিধান আছে কিনা? পাইছি। যদি থাকে কোন কোন আদালত এরূপ জামিন মঞ্জুর করতে পারে? এটাও পাইছি। কোন কোন অবস্থায় বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়? এটাও কি বলেন? পাইছি। এখন আমরা 21-এর খ চলে আসবো। দেখেন, কোন কোন কারণে জামিন বাতিল হতে পারে? পাইছেন? আর হচ্ছে জামিননামা বাজেয়াপ্তির পদ্ধতি কি? কোন কোন কারণে জামিন বাতিল হতে পারে আর জামিননামা বাজেয়াপ্তির পদ্ধতি। এখানে একটা বিষয় দেখেন, জামিন বাতিল করতে পারে যে আদালত জামিন দিছে সেই আদালত, বা কিছু ক্ষেত্রে উপরোক্ত আদালতে জামিন বাতিল করতে পারে। বাট জামিন অ্যাকচুয়ালি কিসের জন্য বাতিল করবে সে বিষয়ে কিন্তু ফৌজদারি কার্যবিধিতে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বলা নাই। তো আপনি জাস্ট এটা তো বোঝা যায় যে জামিন বাতিল করে যদি জামিনের শর্ত পূরণ কি না করে, যদি জামিনের শর্ত পূরণ না হয় তাহলে এই জামিন বাতিল করতে পারে। তো জামিন বাতিল যদি আমরা একটু পড়ি, জামিন বাতিল ফৌজদারি কার্যবিধির ধারা 497 অনুযায়ী জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত বা অন্য কোনো জামিন মঞ্জুরকারী আদালত গ্রেফতার করে হাজতে প্রেরণ করতে পারবে। তবে কি কারণে জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার করতে পারবে সে বিষয়ে এই ধারায় কিছু বলা হয় নাই। কি কারণে করবে সে বিষয়ে কি বলেন? বলা হয়নি। তো তবে কি কারণে বলা হয় নাই? উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে নিম্নলিখিত যে কোনো এক বা একাধিক কারণে জামিন বাতিল করে গ্রেফতার নির্দেশ দিতে পারে। বলছে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে নিম্নলিখিত এক বা একাধিক কারণে জামিন বাতিল করে আপনারে কারাগারে পাঠাইতে পারে। প্রথম যেটা হলো সেটা হলো তদন্তে বাধা সৃষ্টি করলে। আপনি জামিনে যাওয়ার পরে ওই মামলার তদন্তে কি করছেন? বাধা সৃষ্টি করছেন। তারপরে যদি আমরা দেখি, মানে এইটা যে উল্টো তারপরে যদি দেখি
সাক্ষীদের হুমকি বা আক্রমণ করলে আপনি যাই এই জামিনে যাওয়ার পরে সাক্ষীদের কি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন বা আক্রমণ করছে তারা আমার এই যে তো ছাড়া পাইছি, যদি সাক্ষী দিতে যাস তো ঠ্যাং ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, বা খবর আছে। জামিনের শর্ত ভঙ্গ করলে, জামিনে ওখানে একটা শর্ত থাকে যে অমুক তারিখে হাজির হবা বা অমুক তারিখে রেগুলার হাজিরা দিতে হবে, এই ধরনের শর্ত ভঙ্গ করলেও জামিন কি, বাতিল। মামলার বিচারকে প্রভাবিত করার চেষ্টা করলে, আপনি জামিন পাওয়ার পরে এমন কাজ করতেছেন যে মামলার বিচারে প্রভাবিত করতেছেন, তো এই ক্ষেত্রেও কি করতে পারে, জামিন বাতিল করতে পারে। এরপরে সাক্ষ্য প্রমাণ নষ্ট করলে বা করার চেষ্টা করলে, সাক্ষ্য প্রমাণ, জামিনে গিয়ে মামলার সাক্ষ্য প্রমাণ নষ্ট করতেছেন বা করার চেষ্টা করলে, জামিনের অপব্যবহার করলে, অপব্যবহার বুঝেন তো, অপব্যবহার মানে হলো যে জামিন পাওয়ার পরে আবার সেই ভিকটিমরে হুমকি দিচ্ছেন বা যা যা করতে নিষেধ করছে তা তা করতেছেন, এইগুলা আর কি। কোন ধরনের সহিংসতা চালালে, মারামারি হানাহানি, এগুলো আর কি। যে অপরাধে অভিযুক্ত হিসেবে জামিন পেয়েছে পুনরায় সেই অপরাধ করলে, চুরির জন্য জামিন পাইছে আবার চুরি করছে, দেশ থেকে পালানোর চেষ্টা করলে বা আত্মগোপন করলে, জামিন পাওয়ার পর পাসপোর্ট করে তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাচ্ছে, তাহলে দেশ থেকে পালানোর চেষ্টা করলে বা আত্মগোপন করলে, সবশেষে জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, জামিনদার বুঝেন তো, ওই যে একজন ব্যক্তির জামিনদারের জিম্মায় জামিন দিছে, দেখা গেলো ওই লোকটা জামিনদারের জিম্মার কি কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে। এইগুলা খুব সহজ, মানে একেবারে খালি চোখে পড়লেই পেরে যাবেন। আমরা যদি এর পরেরটা দেখি, যে এছাড়া নিম্নোক্ত কারণেও জামিন বাতিল করে গ্রেফতার করা যায়। ধারা ধারা 501-এর অধীনে যদি, আন্ডারলাইন করেন ভুলবশত বা আন্ডারলাইন করেন প্রতারণা করে অপর্যাপ্ত জামানত দিলে বা পরে জামানত অপর্যাপ্ত হলে আদালত জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। এটার অর্থ কি? ওই যে বলে না যে এত টাকার বন্ডে জামিন দিলাম, এখন বিচারক মহোদয় ধরেন জামিন দেওয়ার ইচ্ছা ছিল 5,000 টাকার বন্ডে, কিন্তু ভুলে উনি লিখে ফেলাইছে 500, তাহলে উনি পরবর্তীতে বলতে পারে যে 5,000 5,000-এর জায়গা হবে কত, 500-র জায়গা হবে কত, 5,000, এবং তারে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, মানে জামিন বাতিল করতে পারে, যে তুমি আসো, এসে 500 টাকার জায়গা 5,000 টাকার বন্ড দিয়ে যাও। প্রতারণা করে অপর্যাপ্ত জামানত দিলে, প্রতারণা মানে হলো বিচারক ঠিকঠাকই লিখছে, কিন্তু বেল বন্ডে 500-র জায়গা, ওই বেল বন্ড যখন জমা দিছে সংশ্লিষ্ট সেরেস্তা থেকে আদালতে, ওই জায়গা 5,000-এর জায়গা ধরেন 500-র জায়গা 5,000-এর জায়গা 500 লিখে দিছে, এবং সে তো বের হয়ে গেছে, কিন্তু পরে দৃষ্টিগোচরে আসলে যে জায়গা লিখছে কত, 500। তারপর পর্যাপ্ত জামানত সংগ্রহ করতে না পারলে তাকে হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। পর্যাপ্ত জামানত যদি সংগ্রহ করতে না পারে তাহলে তাকে হাজতে প্রেরণের নির্দেশ দিতে পারে। পর্যাপ্ত জামানত মানে যে কথা বললাম, যে তারা বলছে যে তুমি বিশাল জামানত বেশি করে দিয়ে দাও, বাট সে দিতে পারে। হ্যাঁ বলেন। পর্যন্ত জামানতের কথা এগুলো বলছে, তবে গ্রেফতারের আগে তাকে পর্যন্ত জামানত দেওয়ার সুযোগ আছে? গ্রেফতারের আগে কেন, সে তো অলরেডি জামিনে আছে, তারে ডাকছে ডাকে বলছে যে তুমি এত টাকা জামানত ছিল, এত দিবা, যদি না দাও আবার জেলের ভিতর ঢুকবা। বুঝতে পারছেন? এমন না যে তারে গ্রেফতার করে নাই, তারে তো একবার গ্রেফতার করা হয়েছে, হওয়ার পরে তারে বলছে যে এটা বাড়াইতে হবে, যদি বাড়ানোতে তুমি রাজি হও তাহলে আবার জামিনে যাবা, আর যদি না হও তাহলে ভিতরে যাও। বুঝছেন? তারপরে দেখেন ধারা 502 অনুযায়ী জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার জন্য জামিনদার তার মুচলেকাটি বাতিল করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারে। এই 502-এর আশেপাশে একটু লেখেন জামিনদারের অব্যাহতি, একটু লিখে রাখেন জামিনদারের অব্যাহতি সংক্ষেপে।
কি বলেন? জামিনদারের অব্যাহতি, এই বিষয়টা আসলে কি? ওই যে ধরেন আমাদের দিনেশের তো আচার আচরণ ভালো না, এখন দিনেশ জামিন পাইছে, দিনেশের জামিনদার ধরেন ওনার সিনিয়র, তো এখন উনি আদালতে গিয়ে আবেদন করছে যে ওনার দিনেশের আচার আচরণ ভালো না, ও যে কোনো সময় জামিনের শর্ত ভঙ্গ করে এদিক সেদিক চলে যেতে পারে, তো আমি আর তার জামিনদার হব না, আমার অব্যাহতি দেওয়া হোক। তখন ম্যাজিস্ট্রেট জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন। তখন যখন জামিনদারি আবেদন করছে, তখন ওই যে জামিনে আছে তারে গ্রেফতারি পরোয়ানা জারি করবে যে তুমি অমুক সময় আসো। পরোয়ানা অনুসারে উক্ত ব্যক্তি হাজির হলে নতুন জামিনদার সংগ্রহের আদেশ দিবেন। এতে ব্যর্থ হলে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজতে প্রেরণ করবেন। তাহলে একটা হলো যেখানে জামিন অলরেডি দিছে, জামানত পর্যাপ্ত না, 501। আর একটা হলো জামিনদারের জিম্মায় জামিন দিছে, সেই জামিনদার এসে আবেদন করছে যে তাকে অব্যাহতি দিয়ে নতুন জামিনদার সংযোজনের নির্দেশ দেওয়া হোক, সেটা হলো কত? 502। উপরোক্ত যে কোনো কারণে জামিন বাতিল করার পূর্বে আন্ডারলাইন করবেন, আসামি পক্ষকে নোটিশ দিয়ে শুনানির তারিখ ঠিক করতে হবে, শুনানির পর জামিন বাতিলের আদেশ দিতে হবে। মানে হঠাৎ করেই তার জামিন বাতিল করা যাবে না, অবশ্যই তাকে কিসের সুযোগ দিতে হবে? শুনানির সুযোগ দিতে হবে। দুইটা কেন? আর ওই যে উপরের কতগুলা? হ্যাঁ, আচ্ছা, ওইগুলা দ্বারাই বলে নাই, ওইগুলা হলো বিভিন্ন নদীরে। আচ্ছা, এখন চলে আসি জামিননামা বাজেয়াপ্ত, ফরফেইচার অফ বন্ড বা জামিননামা বাজেয়াপ্ত কেন করে? কোর্ট কাছারিতে আমাদের আরিফ সাহেব তো আসে নাই, ধরেন আরিফ সাহেব আসামি পক্ষের আইনজীবী, হ্যাঁ শুনেন, এই জামিননামা বাজেয়াপ্ত কেন করে? জামিননামা বাজেয়াপ্ত করে একজনকে ধরেন 50,000 টাকার বন্ডে জামিন দিছে এবং তার জিম্মাদার হচ্ছে আইনজীবী, তাহলে যারে জামিন দিছে ওই আসামি ধরেন পলাই চলে গেছে, জামিনের শর্ত ভঙ্গ করছে, তাহলে 50,000 টাকা এখন দিতে বাধ্য কে? জামিনদার হলো কে? তার আইনজীবী। তাহলে 50,000 টাকা এখন তার নিকট থেকে আদায় করা হবে। এখন কোন পরিস্থিতিতে এবং এই জামিননামা বাজেয়াপ্ত করা হয়? আরিফ সাহেব বলে কি করে জানেন? অধিকাংশ আইনজীবী যারা ওই বলে যে 5,000 টাকার বন্ডে অমুক আসামির জামিন দেওয়া হলো, এটা শোনার সাথে সাথে আসামিও তো জায়গা শুনছে বা আসামির পক্ষের লোকজন ছিল যে জামিন হইছে, তাড়াতাড়ি চেম্বারে যাই বলতেছে 5,000 টাকা দেওয়া লাগবে, তাড়াতাড়ি 5,000 টাকা দাও 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 দাও, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। 5,000 টাকার বন্ডে জামিন দিছে, এখন জামিন দিয়ে ওই 5,000 টাকা তো সাথে সাথে আদালতে দেওয়া লাগবে না, ভবিষ্যতে যদি শর্ত ভঙ্গ করে তখন। কিন্তু অনেক আইনজীবী আছে যে আসামির কাছ থেকে ওই যে শুনেই সাথে সাথে বলে যে 5,000 দাও, নাহলে তো ছাড়া হবে না, ওই যে শুনলাম না যে 5,000 টাকার বন্ড। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো এখন দেখেন, তা আইনজীবী জামিন হবে না, এখন ওর জন্য জামিনদার আলাদা খুঁজে কি করবে নাকি? দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 514 ধারায় জামিননামা বাজেয়াপ্ত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। 514 ধারা অনুযায়ী নিম্নোক্ত আদালত জামিননামা বাজেয়াপ্তির আদেশ দিতে পারেন। কে কে পারে দেখেন? প্রথমে দেখেন, যে আদালত জামিননামাটি গ্রহণ করেছিল, মানে যে আদালত জামিন দিছিল আর কি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর একটা কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অ্যাকচুয়ালি সবাই পারে, যারা জামিন দিতে পারে তারাই পারে, কারণ ওটার মধ্যে পড়ে যায় যে আদালত জামিন নামটি গ্রহণ করেছিল, তাহলে কি যে কোনো আদালত। উপরোক্ত আদালত যদি দেখেন জামিননামা বাজেয়াপ্ত হয়েছে, তখন প্রমাণ লিপিবদ্ধ করে মুসলেকাবদ্ধ ব্যক্তিকে জামিননামায় বর্ণিত অর্থ পরিশোধ করতে বা কেন পরিশোধ করা হবে না এই মর্মে আন্ডারলাইন করবেন, কারণ দর্শাতে বলবে। দিনেশের জামিনদার হয়েছিল দিনেশের সিনিয়র, এখন দিনেশ ভারত চলে গেছে, তাহলে ওনার সিনিয়র রে শোকজ নোটিশ দিবে যে কেন আপনি জামিননামার অর্থ পরিশোধ করবেন না, কারণ দর্শান। কারণ দর্শাতে ব্যর্থ হলে
সিনিয়র কারণ দর্শাতে কি হয়েছে, ব্যর্থ হয়েছে, এবং অর্থ প্রদান করা না হলে উক্ত মুসলেকাবদ্ধ ব্যক্তির অস্থাবর সম্পত্তি, এটা বললেন অস্থাবর সম্পত্তি, বা সেই ব্যক্তি মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে হতে অস্থাবর সম্পত্তির ক্রয় ও বিক্রয়ের জন্য ওয়ারেন্ট জারি পূর্বক আদালত উক্ত অর্থ আদায়ের ব্যবস্থা অবলম্বন করতে পারেন। তাহলে ওই যে যে জামিনদার তার কাছ থেকে এটা আদায় করবে, তার কোন ধরনের সম্পত্তি, অস্থাবর সম্পত্তি। আর সে যদি মারা যায় তাহলে অস্থাবর সম্পত্তি, বেঁচে থাকলে অস্থাবর সম্পত্তি, মারা গেলেও কি অস্থাবর সম্পত্তি। উক্ত অর্থ পরিশোধ না করলে এবং উক্ত ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায় করা না গেলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছিলেন সে আদালতের আদেশ ক্রমে মুসলেকাবদ্ধ ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কারাগারে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। কতদিন? 6 মাস। তাহলে মনে রাখতে হবে যে জামিননামার অর্থ না দিলে সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে কতদিন? 6 মাস। তবে আদালত সুবিবেচনা পূর্বক উল্লেখিত অর্থের অংশবিশেষ মওকুফ করতে এবং অবশিষ্ট অংশবিশেষ পরিশোধে বাধ্য করতে পারেন। তবে আদালত যদি মনে হয় যে একজন আসামির জন্য আইনজীবী সাহেবকে অপদস্থ হতে হবে, এতগুলো টাকা দিতে হবে, আদালত বলতে পারে যে আপনি 50% দেন, আর 50% কি মওকুফ করা হলো। কোন জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা গেলে তার সম্পত্তি উক্ত জামিননামা সম্পর্কিত সমস্ত দায় হতে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ জামিনদার যতদিন, দিনের সাহেবের সিনিয়র যতদিন বেঁচে ছিল ততদিন দিনের সাহেব ওই জামিনের শর্ত ভঙ্গ করে নাই। যখন সিনিয়র মারা গেছে তখন জামিনের শর্ত ভঙ্গ করছে। এখন যিনি জামিনদার তিনি তো আর বেঁচে নাই, তাহলে এই ক্ষেত্রে ওনার কোনো জামিননামা বাজেয়াপ্ত আর হবে না, মানে ওনার কিছু ওই ক্রোক টোক কিছু করবে না, সেটা পরের কথা, ওনার কিছু হবে না। তবে যদি উনি বেঁচে থাকা অবস্থায় পলাতক হয়ে যায় তাহলে আবার ওনার কিন্তু দায় আছে। তাহলে জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে কত ধারার বিধান অনুসরণ করা হয় বলেন? 514 ধারা। জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি প্রয়োগ করা হয়? অস্থাবর সম্পত্তি। যদি জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা যায় তাহলে কি 514 প্রযোজ্য? তাহলে 514 প্রযোজ্য না। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অনলাইন অফলাইন। প্রশ্ন আছে? স্যার, এই যে জামিনদার মারা যায় তখন কি আদালত সম্পূর্ণ হয়ে ওনাকে কোনো নোটিশ দেয় জামিনদার আবার সরাসরি? হ্যাঁ, অবগত করলে অবশ্যই দিবে। সেক্ষেত্রে ওই যে 502 ধারা জামিনদারের অব্যাহতি। হ্যাঁ বলেন, মাহমুদ সাহেব বলেন। স্যার দেওয়ানি কারাগারটা কি স্যার? দেওয়ানি কারাগার হলো, এখন আর দেওয়ানি কারাগার নাই। দেওয়ানি কারাগারের ক্ষেত্রে যারা কারাগারে নেওয়া হলো তারা সাবসিস্টেন্স অ্যালাউন্স দেওয়া লাগতো। মানে ধরেন আপনারে কারাগারে নিতে, এখন আপনি আবার আপনার থাকা খাওয়ার টাকা যার কারণে নিতে সে দিবে, সরকার আর দিবে না। কারণ বাদীর মামলার প্রেক্ষিতে বিবাদীর কারাগারে নিছে, তাইলে এই বিবাদীর থাকা খাওয়ার খরচ একটা ভাতা, এটা বলে সাবসিস্টেন্স অ্যালাউন্স বা খোরাকি ভাতা, এটা দেওয়া লাগবে বাদীর। মানে বাদী বাইরে আছে, বিবাদী কারাগারে, কিন্তু বাদীর এই খোরপোশের টাকা পয়সা দেবে, বিবাদীর খোরপোশের টাকা পয়সা দেবে কে? বাদী। এটা হলো দেওয়ানি কারাগার। বাট বর্তমানে এই 2025 সালের সংশোধনীতে সাবসিস্টেন্স অ্যালাউন্সটা বাদ দিছে, এখন আর এটা রাষ্ট্রই বহন করবে। তো তারপরে বলতে পারেন স্যার তারপরেও কেন দেওয়ানি কারাগার শব্দটা আছে? এই কারণে আছে, ফৌজদারির ক্ষেত্রে সশ্রম বিনাশ্রম আছে, কিন্তু দেওয়ানি কারাগারের ক্ষেত্রে কোনো সশ্রম বিনাশ্রম শব্দটা নাই। আরেকটা কারণ হতে পারে যে দেওয়ানি কারাগার মানে হলো দেওয়ানি মামলায় নিছে, অর্থ রিলেটেড কোনো মামলায়, কোনো অপরাধ করে নাই কিন্তু কোনো কিছু ব্যর্থ হয়েছে এই কারণে তারা কারাগারে নিছে। আশা করি বুঝতে পারছেন। মাহমুদ সাহেব? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। দেওয়ানিতে সশ্রম বিনাশ্রম এই টাইপের কোনো কথা নেই।
So, আমাদের একটু 2 মিনিটের বিরতি, এরপর আবার শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা গ নাম্বার প্রশ্নে চলে আসি যে দণ্ডবিধিতে দেখেন, দণ্ডবিধিতে এবং অন্যান্য আইনে বর্ণিত কোন কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা কিভাবে নির্ধারণ করা হয়। বলতেছে যে দণ্ডবিধি তো আমরা বুঝি, দণ্ডবিধি ছাড়াও তো আমাদের আইন আছে, সেটা কি আইন? বিশেষ আইন। এই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এগুলো সব কি আইন? বিশেষ আইন। তো এই সকল অপরাধে কিভাবে জামিনযোগ্য অপরাধ নির্ধারণ করা হয় আর কিভাবে জামিন অযোগ্য অপরাধ নির্ধারণ করা হয়। তো তার আগে আমরা বলতে পারি যে দণ্ডবিধিতে জামিনযোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ এটা কিভাবে বুঝবো আমরা? দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম, দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম দেখেন। তো কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা নির্ধারণ, দণ্ডবিধি ও অন্যান্য আইনে বর্ণিত কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা নির্ধারণ করার সুনির্দিষ্ট উপায় রয়েছে। কি কি উপায়? প্রথমে চলে আসি, দেখেন ফৌজদারি কার্যবিধির, এটা দেখেন 4-1 খ, কত বলেন? এই খটাকেও ব্র্যাকেটে ঢুকান, মানে 4-1 একটা ব্র্যাকেট, খতে আর একটা ব্র্যাকেট। দ্বিতীয় তফসিলে যেসব অপরাধ জামিনযোগ্য বলে উল্লেখ করা আছে তা ব্যতীত অন্য সব অপরাধ গোল দিবেন জামিন অযোগ্য। তাহলে দ্বিতীয় তফসিলে যেগুলা বলছে জামিন যোগ্য সেগুলা ছাড়া বাকি সব কি জামিন অযোগ্য। তো এখানে দ্বিতীয় তফসিলের অর্থাৎ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের গোল দিবেন পঞ্চম কলামে একটি অপরাধ জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য তা নির্দিষ্ট করে কি বলা আছে। মূলত দণ্ডবিধি 1860-এর অপরাধ সমূহকে নির্দিষ্ট করে অপরাধের জামিন যোগ্যতা বা জামিন অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। সাফ কথা বলা যায় যে দণ্ডবিধির অধীন কোন অপরাধ জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য এটা কিভাবে নির্ধারিত হয়? দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম। অন্যান্য আইন বা বিশেষ আইনের মধ্যে, তারপরটা যদি দেখেন যে অন্যান্য আইন বা বিশেষ আইনের মধ্যে কোন নির্দিষ্ট ধারায় উল্লেখ করা হয় যে উক্ত আইনের কোন কোন অপরাধ জামিনযোগ্য বা জামিন অযোগ্য। যেমন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এর 32 ধারায় উক্ত আইনের অধীন কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্যতা উল্লেখ করা হয়েছে। মানে বিশেষ ক্ষমতা আইনে ধরেন দণ্ডবিধিতে কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এটা বলতে ফৌজদারির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে, আর বিশেষ আইনের অধীন কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এটা বিশেষ আইনের একটা নির্দিষ্ট ধারায় বলা আছে। আবার মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 13 ধারায় একই বিষয় বলা হয়েছে। তাহলে আমরা মনে রাখবো যে বিশেষ আইনের কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এটা বিশেষ আইনের একটা নির্দিষ্ট ধারায় বলা আছে। কিছু আইনে দেখেন, পরেরটা দেখেন, কিছু আইনে জামিনের ব্যাপারে বলা থাকে যে এই আইনের অধীন অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির তফসিল প্রযোজ্য হবে। কিছু আইনে বলা থাকে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য কিছুই বলে নাই, কিন্তু জাস্ট বলা আছে যে এই আইনের অধীন অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল কি প্রযোজ্য হবে। তখন উক্ত আইনের অধীন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য কিনা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল দ্বারা নির্ধারিত হবে। বুঝেন নাই বোধ হয়? মানে আমি একটা কথা বলি, দেখেন ধরেন একটা বিশেষ আইন নারী শিশুতে বলা আছে যে এই আইনের সকল অপরাধ জামিন অযোগ্য, কিন্তু কোন একটা বিশেষ আইনে ওই আইনের অধীন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য কিছুই বলে নাই, জাস্ট বলছে যে এই আইনের অধীন অপরাধ সমূহের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের বিধানাবলী প্রযোজ্য হবে। তাহলে দেখবে যে ওই আইনের সাজা যেরকম দ্বিতীয় তফসিলের ওই সাজায় যদি জামিন অযোগ্য দেয়া থাকে তাহলে জামিন অযোগ্য, আর জামিনযোগ্য থাকলে জামিন যোগ্য। জামিন অযোগ্য এটা নির্ধারিত হবে দ্বিতীয় তফসিল অনুসারে। তার মানে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল হলো বিপদের সাথী, বা ফৌজদারি কার্যবিধি হলো বিপদের সাথে। বিশেষ আইনে আলাদা সবকিছু থাকলে তাহলে আর ফৌজদারি লাগবে না, কিন্তু যা যা নাই তার জন্য লাগবে কি ফৌজদারি কার্যবিধি। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন অনলাইন অফলাইনে যারা আছেন। কোন বিশেষ আইনে নারী স্যার আমরা তো সবগুলো জানি না, জিজ্ঞেস করলে তো বিপদে। বিপদের কিছু নাই, বলবে যে যদি কোনো বিশেষ আইনে না থাকে। শুধু মাদকের
আচ্ছা, আমরা চলে আসি। দেখেন, একটা বাংলাদেশে কয়েক হাজার আইন আছে এবং বর্তমান সময়ে কবে কবে কিসের কি গেজেট সংশোধিত হয় এত মানে আড়ালে আবডালে জানাও যাবে না। দেন কিছুদিন আগে রেজিস্ট্রেশন আইনের গেজেট মানে কিছু ধারা সংশোধন করছে, ফৌজদারি কতজন করছে, তারপরে দেওয়ানি কতগুলো করছে। So, না জানা কোনো অপরাধ না। আমার মেইনলি জানতে হবে এই যে বাংলাদেশ বার কাউন্সিলের যে 7 সাবজেক্ট, এই 7 সাবজেক্ট ভালোভাবে জানতে হবে। এই পরীক্ষা ভাইভা টাইভা যা বলেন এগুলো সবকিছু এই সাবজেক্ট গুলো বেস করেই হয়। কিন্তু এই সোলা খান, কিন্তু আমাকে ধরেন আপনি জানেন না, জিজ্ঞাসা করলো যে এটা কি, আপনি আর একেবারে বললেন জানি না। ভাইভা বোর্ডে যদি এরকম বলেন, এগুলা টেকনিক্যালি বলতে হবে, তার এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, এটা তো পানি নিচের থেকে বোতল করে ভরে দিয়ে যাও, ভালো হয় কষ্ট। আচ্ছা, দেখেন, এই কারণে মানুষের ব্যবহারের কারণে অনেক কিছু নির্ভর করে। দেখেন, কোন কোন অবস্থাতে আদালত একজন জামিনে মুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে প্রেরণের নির্দেশ দিতে পারে। এটা অ্যাকচুয়ালি ওই যে ইসের উত্তর, ওই মানে জামিন বাতিল করে যা 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 উত্তর, এটারও হুবহু তাই। ওই যে কোন কোন অবস্থাতে আদালত একজন জামিনে মুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে প্রেরণের নির্দেশ দিতে পারে, ব্র্যাকেটে লিখে রাখেন জামিন বাতিলের যে উত্তর, এটারও সেই উত্তর। জামিন বাতিলের তো আমরা খতে পড়ছিলাম, দেখেন খ পাইছেন, ওই জামিন নামে বাজেয়াপ্তি ছাড়া আর বাকিটুকু। খ দেখেন, খ এর প্রথম অংশ, ওই যে 501 502, 501 502 কি আছে মনে আছে? 501 বলছে যে জামিন দিছে, মানে বন্ডে মুচলেকার পরিমাণ কম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা। আর 502 আসলে জামিনদারের অব্যাহতি। জামিন বাতিলের ক্ষয়ের প্রথম অংশ, যেটাকে তো বলা আছে উত্তর ধারা 501 502। শুধু 501 502 লিখলেই হয়, বাট আপনি ইচ্ছা করলে এর আগের যে কথাগুলো, ওই যে সহিংসতা করছে, এই করছে, সেই করছে, এগুলো প্রযোজ্য হবে। লিখতে হবে। হ্যাঁ সরি 16টা লাইন অনেক হ্যাঁ, দিতে পারেন, সময় থাকলে অবশ্যই দিতে পারেন। হ্যাঁ, শুনেন ভাই, 5 মিনিট সময় দেওয়া লাগে, ঠিক আছে, কিন্তু আপনারে আপনি গাড়ি চালানো শিখছেন, গাড়ি চালানো শেখার পরে যারা ওই যে রেসে গাড়ি চালায়, মানে প্রতিযোগিতা, এখন সকল প্রতিযোগিতার রাস্তা কি এক? কোন কোন জায়গার রাস্তা 5 কিলো, কোন কোন জায়গায় ধরেন 10 কিলো, কোন কোনটা সোজা, কোন কোনটা কি বেঁকানো। এখন আপনারে তো আপনার উস্তাদ শিখিয়ে দিছে গাড়ি চালানো, এখন কম গতিতে চালাবেন নাকি বেশি গতিতে চালাবেন, আর আড়ি যাবেন বা কি যাবেন, এই সিদ্ধান্তটা কিন্তু আপনার নিতে হবে। গিয়ার কখন ফার্স্ট গিয়ার, কখন পঞ্চম গিয়ার, কখন 4 গিয়ার, এটা আপনার জানতে হবে। এখন যারা গাড়ি চালানো শিখছেনই 1 গিয়ারে, যে আস্তে যাই জোরে যাই গিয়ার আমার একটাই, তাহলে তো হবে না, এখন আপডেটেড হইতে হবে। তো আপনার এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই প্রশ্নের মার্ক কত, সময় কত, আর আমি কি ঠিকঠাক মতো লিখতে এই সময়ের মধ্যে পারবো কিনা। এজন্যই পর্যাপ্ত পরিমাণ লিখতে হবে, পরীক্ষা দিতে হবে। আমরা এখন থেকে প্রচুর লিখবো ইনশাল্লাহ। তার আগে উমা নাম্বার প্রশ্নটা দেখি, দেখেন যে এই আপনারা বিস্কিট নেন, ধরেন বিস্কিট ওনাদের দিন, যে জামিনদারকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আলোচনা করুন। 502 যেটা পড়ছি সেটাই দেখেন, জামিনে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়ার সময় এক বা একাধিক জামিনদারের প্রয়োজন হয়। জামিনদারগণ জামিনের বন্ড স্বাক্ষরের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির দায়িত্ব গ্রহণ করে। উক্ত বন্ডে নির্দিষ্ট পরিমাণ টাকা উল্লেখ থাকে। যদি জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি জামিনের শর্ত পালনে ব্যর্থ হয় বা পালিয়ে যায়, তখন জামিনদার উক্ত অর্থ পরিশোধ
করবে। জামিনের বন্ডে উল্লেখিত সময় জামিনদার জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে কি করবে? হাজির করবে। মানে যার জিম্মায় জামিন দেওয়া হলো তার তো একটা দায়বদ্ধতা থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কি করতে হবে? হাজির করতে হবে। ধারা 502 অনুযায়ী জামিনদার যদি স্বাক্ষরিত বন্ড বা মুচলেকা বাতিল করতে চায় তখন ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবে। ওই যে যে উদাহরণ দিচ্ছিলাম যে দিনেশের সিনিয়র আছে যে দিনেশের জামিনদার আমি আর থাকবো না, তাহলে আবেদন করবে কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। তখন ম্যাজিস্ট্রেট উক্ত আবেদন গ্রহণ করে জামিনে মুক্ত ব্যক্তিকে জামিন হাজির হওয়ার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করবে। তখন জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি হাজির হলে ম্যাজিস্ট্রেট তাকে নতুন জামিনদার সংগ্রহ করতে বলবে এবং আবেদনকারী জামিনদারকে অব্যাহতি কি প্রদান করবে। এই হলো 502 ধারা। এতক্ষণ পর্যন্ত যা পড়ার পড়ছি, বাট সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো জামিনের মুসাবিদা। এটা আমার জানতেই হবে। এসে থাকে, গতবার আসে নাই, বাট আসে নাই নাকি আসছে, যাই হোক এসে থাকে সর্বোপরি জামিনের দরখাস্ত বিবিআই। তো এখন আমার আগে জানতে হবে যে জামিনের দরখাস্ত যদি জামিনযোগ্য অপরাধে হয় তাহলে করব কত ধারায়? 406। জামিন অযোগ্য অপরাধ হলে 406 না, 406 বলেন কেন? 496। 496 জামিনযোগ্য অপরাধ হলে 496, জামিন অযোগ্য অপরাধ হলে 497। এখন একটা কথা বলা হয় নাই, আগাম জামিন কত? 498। এখন কথা আছে 498 ধারায় ওই জায়গায় আমরা যা পড়ি নাই। 498 ধারায় সর্বসাকুল্যে 3টা বিষয় আছে। একটা হলো আগাম জামিন, আর একটা হলো ফৌজদারি বিবিধ মামলা, মানে নিম্ন আদালত যদি জামিন না দেয় তাহলে আমি জামিন চাবো দায়রা জজের কাছে বা হাইকোর্টের কাছে, এটাও 498। আবার বেল বন্ডের টাকা হ্রাস করার এটার আবেদনও 498। 498 অ্যাকচুয়ালি 3টা ক্ষমতা। আমি উদাহরণ দিই, শুনেন। এফআইআর এ আপনার নাম আসছে, নাম আসে না, সুনির্দিষ্ট অভিযোগ নাই, কিন্তু আপনি আশঙ্কা করতেছেন গ্রেফতার করতে পারে, তাহলে আগাম জামিন চাবেন কততে? 498। এটা হলো একটা গ্রাউন্ড। আর একটা গ্রাউন্ড হলো 498 আর একটা দরখাস্ত হলো একটা হত্যা মামলায় গ্রেফতারের পর জামিন মামলাটা থেকে আমলি আদালতে, আপনি আমলি আদালতে জামিন চাইলেন, আমলি আদালত আপনার মানে ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয় নাই, জামিন নামঞ্জুর করছে, তাহলে আপনাকে চলে যেতে হবে দায়রা জজে। 498 ধারায় এটার বলে ফৌজদারি বিবিধ মামলা। কি বলেন? ফৌজদারি বিবিধ মামলা। এটা কত ধারায়? 498। দায়রা জজ জামিন দেয় নাই হাইকোর্টে, এটাও 498। তাহলে 498 ধারায় যে শুধু আগাম জামিন চাওয়া যায় বিষয়টা তা না। 498 ধারায় কি যদি নিম্ন আদালত জামিন না দেয় তাহলে দায়রা জজ বা হাইকোর্টের কাছেও জামিন চাইবো আমি কত ধারায়? 498। বুঝেন কিনা? ফৌজদারি বিবিধ মামলা বলে মানে নিম্ন আদালত যখন জামিন নামঞ্জুর করে তখন দায়রা জজের কাছে আমরা যাই, ওই যারা কোর্টে যান তাদের একটা প্রচলিত ভাষা আছে, বলে যে ক্রিমিনাল ক্রিমিস করছে, ক্রিমিস বা সিআর মিস বলে। ক্রিমিস মানে হলো ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস। যখন নিম্ন আদালত আমাকে জামিন দেয় নাই তখন দায়রা জজের কাছে গিয়ে আবেদন করছি 498 ধারায় জামিন চাইতেছি। দায়রা জজ যদি না দেয় আবার চলে যাবো কোথায়? হাইকোর্টে। এটাও কি ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস। এখন একটা বিষয় মনে রাখবেন, ধরেন একটা হত্যা মামলায় আপনারে গ্রেফতার করছে, এখন আপনি কি সরাসরি হাইকোর্টে জামিন চাইতে পারবেন কিনা? অনলাইনে যারা আছেন বলেন তো, একটা হত্যা মামলায় আসামিরে গ্রেফতার করছে, সরাসরি হাইকোর্টে জামিন চাওয়া যাবে কিনা বলেন? না স্যার, সরাসরি জামিন চাওয়ার বিধান নেই স্যার। না স্যার, নিম্ন আদালত থেকে যাইতে হবে। আগে চাইতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট না দিলে দায়রা জজ, দায়রা জজ না দিলে কোথায়? দায়রা জজ। হাইকোর্ট। তখন হাইকোর্টে যাইতে সরাসরি হবে। কিন্তু হাইকোর্টে যাওয়া যাবে না, কিন্তু আগাম না। জামিনের ক্ষেত্রে সরাসরি হাইকোর্টে যাওয়া যেত। বুঝছেন? তাহলে 498 দুইটা আমরা পেলাম, একটা হলো আগাম জামিন আর একটা হলো নিম্ন আদালত যদি জামিন নামঞ্জুর করে তাহলে কোথায়? ওই দায়রা জজ অথবা হাইকোর্টে 498। আর একটা জিনিস আছে 498-তে, এটা ফৌজদারি বিবিধ মামলা বলে না, তবে এটা দরখাস্তটা 498 ধারাই করে। সেটা হলো বেল বন্ডের টাকা কমানো, মুচলেকার পরিমাণ কমানো।
অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা বা বিচারিক আদালত জামিন দেয় যে 50,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো। এখন ওই বন্ডের টাকাটা তো জামিনদারের জন্য কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তখন ওই বন্ডের টাকা কমানোর আবেদন করবে 498 ধারায়, দায়রা জজ অথবা কার কাছে, হাইকোর্ট বিভাগে। বন্ডের টাকা স্যার? ওই যে জামিনের সময় বলে না যে এত টাকার বন্ডে জামিন দিল, হুম। অনেক সময় বলে যে 50,000 টাকার বন্ডে জামিন দিল, 1 লাখ টাকার বন্ডে জামিন দিল। এখন ওই বন্ডের টাকাটা আসামির মনে হচ্ছে যে এটা বেশি হয়ে গেছে, জামিনদারের মনে হচ্ছে যে এটা বেশি হয়ে গেছে, তাহলে এটা কমানোর আবেদনও করবে কততে, 498। তাহলে বিকাশ সাহেব 498-তে কয়টা ক্ষমতা আছে? 3টা না, বন্ডের আগাম জামিন 1, নিম্ন আদালত জামিন দেয় নাই, ফৌজদারি বিবিধ মামলা 2, আর বন্ডের টাকা কমানো 3। বুঝছেন? বন্ডের টাকা সেই আদালত। না, 498 মানেই দায়রা জজ আর হাইকোর্ট। তাতে আপনি জামিন নামঞ্জুর করে যান, আগাম জামিনে যান, আর বন্ডের টাকা কমাইতে যান, 498 মানেই ক্ষমতা কার কার? দায়রা জজ আর কার? হাইকোর্ট বিভাগ। ম্যাজিস্ট্রেটের কাছে কখনোই 498 দরখাস্ত দেওয়া যাবে না। সত্যি ঠিক আছে। হ্যাঁ, নিম্ন 3টা ক্ষমতা, 498-এর 3টা ক্ষমতা হলো, 1 হলো আগাম জামিন, 2 হলো নিম্ন আদালত জামিন না দিলে জামিন চাইতে হবে, সেটাও 498, আর হচ্ছে মুসলেকার পরিমাণ কমানো। স্যার, আমি বলছি যে ওই যে আশঙ্কা যদি হয়রানি করে তখন সরাসরি হাইকোর্টে যাওয়া যায়, দায়রা জজকে থাকছে। হ্যাঁ, আগাম জামিন তো সরাসরি হাইকোর্টে যাওয়াই যাবে সরাসরি, কিন্তু নিম্ন আদালত থেকে নামঞ্জুর করে আসতে হবে যে ক্ষেত্রে আপনাকে গ্রেফতার করছে। তো আমরা এখানে একটা মুসাবেদা দেখি, আসেন। ফৌজদারি কার্যবিধি 426(2) ক ধারা মোতাবেক আপিলের শর্তে জামিনের প্রার্থনা। দেখছেন, আপিলের শর্তে 426 ধারা মনে আছে আপনাদের? আপিলের শর্তে জামিন চাওয়া যায় কোন ক্ষেত্রে? কতদিন কারাদণ্ড দিবে? সর্বোচ্চ 1 বছর। এই আপিলের শর্তে জামিন আমি চাইবো কোন আদালতে? যে আদালত আমার দণ্ড দিছে সে আদালতে। এই যে দেখেন, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। সূত্র মানে হলো কোন মামলার মাধ্যমে আপনি আসছেন, কোন মামলায় আপনি জামিন চাইতেছেন। জিয়ার মামলার নাম 321/2022। ধারা দেখেন, ধারা আপনার লিখতে হবে 34, 307, 323, 324, 379, 382, 385, 506। এগুলো আমরা যখন দণ্ডবিধি পড়বো সকল ধারা জানবো। তবে আপনাদের সুবিধার্থে বলি, 34-এ আছে অভিন্ন অভিপ্রায়, 307-এ আছে অ্যাটেম্পট টু মার্ডার, 323-এ আছে ভলেন্টারি কজিং হার্ট, 324-এ আছে ভলেন্টারি কজিং হার্ট উইথ ডেডলি ওয়েপেন, 379-তে আছে থেফট, 382-তে আছে আপনার ওই মৃত্যু, আঘাত এগুলার প্রস্তুতি নেওয়ার পর চুরি, 385-তে আছে চাঁদাবাজি, 506-তে আছে অপরাধজনক ভীতি প্রদর্শন। মামলা যদি আমরা দেখি, প্রথমে লেখছে জিদান গং, ইনি হচ্ছে কি আসামি, বনাম রাষ্ট্র, ইনি হচ্ছে কি বাদী। এখন একটা জিনিস এখানে আপনারা শিখে রাখেন, এই আসামি বা বাদী এটা উপর নিচে লিখলে কোনো সমস্যা নাই, মানে যে দরখাস্ত করতেছে তারটা আপনি নিচেও লিখতে পারেন অথবা উপরেও লেখা যাবে। এখন আপনি এই জিদান গং এই আসামির পাশে লেখেন দরখাস্তকারী, অবলিক দিয়ে লেখেন দরখাস্তকারী। লিখছেন? বিষয়, ফৌজদারি কার্যবিধি 426(2) ক ধারা মোতাবেক আপিলের শর্তে হবে, লেখেন শর্তে বা শর্তে লেখেন শর্তে জামিনের প্রার্থনা। এখন আপনারা যদি 2 ক মনে না থাকে লিখবেন না, লিখবো কত ধারা? 426 ধারা। মানে এই জামিনটা আমি চাইতেছি কিসের জন্য? আমি আপিল করতে চাই, কিন্তু আপিলের শর্তে যতদিন পর্যন্ত আপিল না করতেছি ততদিন পর্যন্ত আমার জামিনে মুক্তি দেওয়া হোক। আসামির পক্ষে বিনীত নিবেদন এই যে, আসামি একজন দেশের আইন মান্যকারী, নিরীহ, নিরপরাধ, নির্দোষ প্রকৃতির, শান্তিপ্রিয় নাগরিক। এইগুলা মোটামুটি সব জায়গায় ব্যবহার করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামলার ঘটনার সাথে তার কোন রূপ সংশ্লিষ্টতা নাই। মামলাটি গত এত তারিখে আপনার আদালতে বিচারের জন্য আসে। আসামি প্রতিটি তারিখে আদালতে হাজির ছিল, মানে বলতেছে যে অত তারিখে আসে
এবং আসামি কোনোদিন গড় হাজির হয় নাই, মানে প্রতি তারিখে সে হাজিরা প্রদান করছে। বিগত এত তারিখ মামলাটি গৃহীত হয়, এত তারিখে আপনার আদালতের বিচারের জন্য আসে। সাক্ষ্য প্রমাণ শেষে অন্য রায়ের জন্য দিন ধার্য আছে। সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত আসামি জিদানকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। কতদিনের? 6 মাসে। আসামি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে, তাই ফৌজদারি কার্যবিধি 426(2) ক ধারা অনুসারে আপিলের শর্তে জামিনের আবেদন করেছে। অতএব প্রার্থনা যে হুজুর আদালত কিপা বিতরণ পূর্বক অত্র কিপা বিতরণ পূর্বক যদি লিখতে না পারেন, দয়া করে বা ন্যায় বিচারের স্বার্থে আবেদনপত্র সহৃদতার সহিত বিবেচনা করে আমার প্রার্থনা মঞ্জুরের মর্জি হয়, বা আমাকে জামিন দিতে কি হয়, মঞ্জুর হয়। ইতিহাস। এখন একটা বিষয় এখানে দেখেন, এই দরখাস্ত গুলা বাস্তবে যেটা হয়, এখানে আপনি আরো একটা বিষয় লিখতে পারেন যে যেহেতু আমার সাজা দিছে, ওই যে সরি লেখাই আছে 6 মাসের কারাদণ্ড, 426(2) ক প্রযোজ্য কত বছর পর্যন্ত? 1 বছর। এই দরখাস্ত গুলো সাধারণত ধরেন কোন আসামি যখন 6 মাস কারাদণ্ড দিছে বা সর্বোচ্চ 1 বছর দিছে, সাথে সাথে যখন রায় ঘোষণা করছে তার সাথে সাথেই দরখাস্ত গুলো দেওয়া হয়। বিষয়টা এমন না যে পরে দিতে পারবেন না, পরেও পারবেন, কিন্তু পরে দিতে গেলে তো তারে আবার ওই জেল 1-2 দিন কি হয়ে যাবে, খাটা হয়েছে। তো এজন্য যখন এই রায় ঘোষণা করে তখন আইনজীবী সাহেব দেখা গেল নিজেই এই এজলাসে ওই জায়গায় বসে উনি দরখাস্ত লেখা বা বলছে যে একটা দরখাস্ত তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি ওই সময় জমা দেয়। তো অধিকাংশ ক্ষেত্রে জামিন দেয়, বাট জামিন দিতে কিন্তু ম্যাজিস্ট্রেট বাধ্য না, তিনি দিতেও পারে নাও পারে। বলেন না, উনি তো নামে গেল, আর দিবেন কে? ওই সময় দিতে হবে। হ্যাঁ, গেছা গাছ লিখতে হবে যে ঠিকই আছে। ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরে আপনি দিতে পারবেন, ওই দিন তো আর পারবেন না, আর একদিন দিবেন, ততদিন তো আপনার আসামি তো, হ্যাঁ, তারপরে ওই সময় এসে আবার নথি তলবের আবেদন করতে হবে, পুট আপ, যে আমি অমুক দিন এই জামিন চাইতেছি, পুট আপ অমুক ওই জামিন শুনানি দিন অমুক তারিখে রাখা হোক। জামিন বেল প্রেয়ারের সাথে পুট আপ লেখা লাগে। পুট আপ মানে হলো নথি তলব, যেদিন আপনি হাজিরা না বা জামিন শুনানি করতে চান ওই নথিটা তো ওনার কাছে নাই। ধরেন আপনাদের পড়ার ডেট কবে, পড়ার ডেট কবে কবে বলেন তো, কয়দিন সপ্তাহে? 4 দিন, শুক্র শনি বৃহস্পতি মঙ্গল। তাহলে এই 4 দিনে আপনি আমার কাছে অধিকার বলে পড়তে আসতেছেন। কিন্তু যদি কোনোদিন বলেন যে স্যার সোমবারে আমি একটু পড়বো, আমার একটু পড়াইন, তাহলে এর জন্য যে রিকোয়েস্টটা করতেছেন যে আপনার সময় আছে কিনা, ওই দিন আগে আমার তো সময় নাও থাকতে পারে, রিকোয়েস্ট করতেছেন। তারপর পড়ানোর এক হলো ওই দিন পড়ানো যাবে কিনা, তারপরে হলো পড়াবেন কিনা। তাহলে এই যে আপনি যেদিন আপনি শুনানি করবেন, দেখা গেল সেই দিন আপনার আদালতের ওই দিন তো আপনার মামলা শুনানি করার কথা না, কিন্তু ওনার কাছে তো ওই নথিপত্র গুলো নাই। তাহলে ওগুলো আনানোর জন্য নথি তলবের যে আবেদন, এটাই কি বলে, পুটা। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছি। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা 426(2) ক নিয়ে? বলেন বিশ্বজিৎ সাহেব। হ্যাঁ, হুম, আচ্ছা ধন্যবাদ। এটা তো আপনারে আমি লিখছি, যদি আপনারে ফ্যাক্ট উল্লেখ করে দেয় যে অমুক মামলায় তারে করছে, তাহলে তো ধারা যা আছে লিখতে হবে। আর যদি বলে দেয় যে না, যে আপিলের শর্তে একটি জামিনের দরখাস্ত মুসাবিদা করুন, তাহলে 2টা 1টা এগুলা দিয়ে চালানো যাবে, বুঝছেন? কিন্তু যখন আপনার একটা ঘটনা দিছে যে অমুক যাই অমুকের ঘরে চুরি করছে, ব্যভিচার করছে, ঘুষি দিছে, তখন তো ওই অনুসারে আপনার সাজাইতে হবে। বোঝা গেছে? কারণ ভুল করলে তো আর কোনো, ভুল করলে তো অন্য কায়দা, মানে আমার কি কায়দা, এই যেই তো সবচেয়ে সহজ কায়দা।
অনলাইনে যারা আছেন আপনার নয়েজ বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শুনেন, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামী দিন আসেন, আগামী দিন আমরা এই জামিনের দরখাস্ত আরো বেশ কিছু বোঝার আছে। এটা টেকনিক্যাল বিষয় যে 496 ধারা দরখাস্ত কিভাবে, 97 কখন, কখন 98 এর কস্ট টাইটেল কিভাবে লিখতে হয়, তারপরে ওই যে বেল বন্ডের টাকার হ্রাসের দরখাস্ত কিভাবে করতে হয়, এই দরখাস্তগুলো প্র্যাকটিক্যালি আপনার কোর্টে গিয়ে লাগবে। বুঝতে পারছেন? সেই সাথে সাথে এখানে পরীক্ষায় প্রশ্ন আসে, ফ্যাক্ট দিয়ে দেয় জামিনের দরখাস্ত মোসাবেদা করুন। এই জায়গাটা পারতে আসতে গেলে আমরা এতগুলো তারা দিচ্ছি। হ্যাঁ, ধারা সব সময় দিতে হবে। আমি বলি আপনি যে জামিন চাইতেছেন, আপিলের শর্ত হোক বা যে শর্ত হোক, এ পর্যন্ত যত দরখাস্ত আমরা করছি, ওই মামলাটা কোন কোন ধারার এটা আপনি উল্লেখ করবেন না? বুঝেন নাই? মামলা নাম্বার এই, মামলার ধারা এই, তাতে আপনি জামিনের দরখাস্ত করেন, অব্যাহতির দরখাস্ত করেন বা অন্য কিছু করেন, ধারা তো আমার লিখতেই হবে যে এত এত ধারা মামলা। যে কোনো একটা ধারা দিয়ে আমি সেইটা সেটা তো যে কোনো একটা ধারা দিয়ে যখন লিখবেন, সেটা তো যদি এইভাবে বলে যে একটা জামিনের দরখাস্ত মোসাবেদা করুন, ওই জায়গায় প্রশ্নে কোনো ধারা টারা কিছু বলে নাই, তখন আপনি আপনার মতো দিবেন। কিন্তু যখন একটা ফ্যাক্ট দিছে, তখন তো ওই ধারা অনুসারে লিখতে হবে। দাঁড়ান, আমাদের পড়া আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যারা যারা অনলাইন অফলাইনে যারা আছেন, বকেয়া আছে, ভর্তি হন নাই, এগুলো দ্রুত পরিশোধ করেন। ভালো থাকেন। হ্যাঁ, আগের ভিডিও পাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।